পরিস্থিতি হয় না। যদি হতো তাহলে ওইভাবেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যেত। এখানে সামান্য একটি বিষয় নিয়ে কথা বলা, যে কোটা সংস্কার চায়, তারা বলে নাই, আমাদের ছাত্র ভাইয়েরা কখনো বলে নাই যে কোটা থাকবেই না, কোটা আমরা চাই না, এটা কখনো বলে নাই। 36% কোটা কমিয়ে যদি কমিয়ে আনা যায় তাহলে মেধাবীরা স্থান পাবে, তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে। এই সুযোগটাই করে দিতে হবে। এবং এই যে ভূমিকা, এই যে তাদের আত্মত্যাগ, আমাদের বিরোধী দলের মহাসচিব বা বিএনপি মহাসচিব উনি বলছে যে বর্তমানে সরকার ক্ষমতায় আর রাখা যাবে না। আরে ভাই, সরকার রাখা যাবে না এটা তো পরের বিষয়। আমার মেধাবী ভাইরা যে শহীদ হলেন তাদের বিষয়ে আপনি কি বলবেন? আপনাদেরও বোঝা যাচ্ছে আপনাদেরও ক্ষমতায় যাওয়ার নেশা, ক্ষমতা যাওয়ার নেশা কেন? তাদের বিরুদ্ধে আপনি বলতে পারলেন না যে আমাদের এই মেধাবী ছাত্রদের কেন মৃত্যু হলো, তারা কেন শহীদ হলো? আপনি তা না বলে কি বলছেন যে এই সরকারকে ক্ষমতা থেকে সরাইতে হবে। এটা জনগণই এর বিচার করবে। মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশের যে জোর করে অবৈধভাবে সরকারকে অবস্থান করছে, এটা বাংলাদেশের জনগণই এর ফলাফল দিয়ে দেবে। কিন্তু আজকে মিথ্যা প্রেসে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে ছাত্রদের কোটা সংস্কারের যে দাবি, এটা যুক্তিসঙ্গত। নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদেরকে সমর্থন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রিয় সংবাদ যোদ্ধা যারা রয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতি নামে অরাজকতা চায় না, আর তাই আমরা কিন্তু এই সহিংসতা তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন দল এসে যুক্ত হয়েছে, নিষিদ্ধ দল সেখানে যুক্ত হয়েছে, এই বিভিন্ন ধরনের ক্যাটাগরিক আন্দোলন চলছে। আমরা কিন্তু সেই আন্দোলনে কোনোভাবেই সরাসরি অংশ নেই, তবে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিকে আমরা সমর্থন করছি। শিক্ষার্থীদের যে দাবির পরিপ্রেক্ষিতে তাদের যেই শিক্ষার্থীদের যে প্রকৃত আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন, কিন্তু সেখানে যারা সহিংসতা সেগুলো কিন্তু আমরা সমর্থন, এবং একই সাথে সেটাকেও আমরা নেককারজনকভাবে ঘৃণা জানাই যায় যেই ভাবে নির্মমভাবে হামলা করা হয়েছে আমাদের সাংবাদিকদের উপরে। আজকে প্রায় 6 জন সাংবাদিক আহত, হামলা করে মৃত্যুর মুখোমুখি করা হয়েছে 2 জন সাংবাদিককে, নিহত হয়েছে প্রায় 30 শিক্ষার্থী। এই যে দুর্ঘটনাগুলো ঘটেছে, এই যে অপকর্মগুলো করেছে সরকারের যে স্তরে, যদি এটি ওই আন্দোলনকারীর ভেতরে কোনো ষড়যন্ত্রকারী এইসব করে থাকে, সেজন্য দায় সরকারকে নিতে হবে। মানে হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই শিক্ষার্থীদের মধ্য থেকেই, শিক্ষার্থীদের মধ্যে ওত পেতে থাকা কিছু হায়না, কিছু ষড়যন্ত্রকারী, কিছু খুনি, সেই দায়ও কিন্তু সরকার এড়াতে পারবে না। কারণ এটাকে অনেক আগেই সরকার প্রধান চাইলেই সুন্দর করে মীমাংসিতভাবে এটা সমাধান দিতে পারত, কিন্তু তিনি মীমাংসিত সমাধান না করে যেভাবে অধ্যক্ষভাবে কথা বলেছেন তারও আমরা নিন্দা জানাচ্ছি। এই জন্য তারও দায় দিতে হবে বলে নতুন ধারা বাংলাদেশে মনে করেন। আজকে আপনাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলে রাখি। দেখেন, দেশ একটা, দেশের মানচিত্র একটা, পতাকা একটা, দৈর্ঘ্য 56,000 বর্গ মাইল, দৈর্ঘ্য প্রস্তুত 56,000 বর্গ মাইলের একটা মানচিত্রে 18 কোটি মানুষ অথবা মতান্তরে 20 কোটি মানুষ আমরা বসবাস করি। সেই 20 কোটি মানুষের মধ্যে গৃহযুদ্ধের সূচনা করেছে এই ছাত্র যুব জনতা বিরোধী বর্তমান সরকারের একটি অংশ। আমি পুরো সরকারের পুরো সিস্টেমকে আমি দায়ী করছি। আমি বলতে চাই, কিছু মানুষ, কিছু ষড়যন্ত্রকারী, কিছু দুর্নীতিবাজ, কিছু লোভী, কিছু ক্ষমতা কুক্ষিগত করে রাখার পক্ষের মানুষেরা এই যে এইভাবে দেশকে দুভাবে বিভক্ত করতে চাইছে, সেখান থেকে প্রধানমন্ত্রী হিসেবে উচিত ছিল তার সবকিছু গুছিয়ে সফলতার সাথে এই সমাধান করা, বিরোধীদের ব্যর্থতার পরিচয় হচ্ছে। এখন সেই ব্যর্থতার দায় দিয়ে তিনি ক্ষমতা ছাড়বেন না ক্ষমতায় থাকবেন, সেটি তার এবং তার সরকারের ইচ্ছের উপর নির্ভর করছে। আমরা শুধু সাধারণ মানুষের পক্ষ থেকে একথা কি বলতে চাই
দাবি মেনে নিন, যারা নিহত হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চান এবং একই সাথে দেশকে সঠিক পথে রাখার জন্য নিজেদের যে ওয়ার্ডটুমি আছে সেখান থেকে সরে আসুন। প্রতিটা মন্ত্রীর ওয়ার্ড, প্রতিটা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী, সকল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সব হচ্ছে গোয়ার। এই গোয়ার এই সব গর্ধব ব্যক্তিদের কারণে আজকে দেশে কথায় কথায় বুলেট চলছে, কথায় কথায় আমাদের সাংবাদিক ভাইয়েরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে, সাধারণ মানুষ মৃত্যুর মুখোমুখি হচ্ছে। প্রিয় বন্ধুগুলো, আমার এই গোয়ার দরিদ্রদেরকে না বলার জন্য নতুন ধারার রাজনীতি আমরা করে যাচ্ছি গত 12 বছর। আপনারা যদি এই রাজনীতির সাথে সম্পৃক্ত হন, আমরা বৃদ্ধ হব, আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ থাকবো। এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশের সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান, যারা আন্দোলন, সংগ্রাম এবং ত্যাগের মধ্য দিয়ে আমরা আমাদের আগামী করতে চাই, আমরা করতে চাই আমাদের সত্যিকারের সমৃদ্ধ দেশ, সেই প্রিয়নেত্রী শান্তা প্রধানকে কিছু বলার জন্য। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, সেই ভালোবাসা, সেই প্রত্যাশাকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে। আজ এই মিট দ্য প্রেসে উপস্থিত আমার নতুন ধারা বাংলাদেশের সকল কর্মী সহ নতুন ধারা বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, যার ত্যাগে, যার প্রতীক্ষায় নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে, উপস্থিত আছে নতুন ধারা বাংলাদেশের সংগ্রামী সাংগঠনিক নেতা জনাব ওয়াজেদ রানা ভাই সহ উপস্থিত সকল ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাইরা সবাইকে জানাচ্ছি সালাম। অত্যন্ত দুঃখকর ভারাক্রান্ত মন নিয়ে আজ আমরা বসেছি, কেননা আমাদের ভাই বোন এই শিক্ষার্থীদেরকে রাজপথে যেভাবে গুলি করে হত্যা করা হচ্ছে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এই শিক্ষার্থীদের সাথে সাথে সাধারণ জনগণ প্রভাবিত হয়েছে এবং সেই সাথে আমার সাংবাদিক ভাই মারা গিয়েছে গতকালকে। আমরা আসলে এমন করতে চাই না যে আন্দোলনের কারণে দেশের সাধারণ মানুষ প্রভাবিত করবে, মৃত্যুবরণ করবে, রাজপথ রক্তাক্ত হবে। আমরা এখন আন্দোলন চাই, এই কোটা আন্দোলন কিন্তু সম্পূর্ণভাবে চলবে, কেননা স্বাধীনতার 53টা বছরে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের যথেষ্ট পরিমাণে সম্মান এবং সুযোগ প্রদান করেছে। তার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যে সন্তান, এই সন্তানদেরও কিন্তু যথেষ্ট সম্মান সুযোগ প্রদান করা হয়েছে। কিন্তু এর পরবর্তী প্রজন্ম অর্থাৎ মুক্তিযোদ্ধাদেরকে নাতি, তার বংশের অন্যান্য গোষ্ঠীর সকল এইভাবে ধারাবাহিকতা বজায় রাখতে গেলে তো আমরা মনে করি যে এটা কোনো ধারাবাহিকতা পড়ে। এটা মূলত সরকার যেটা করতে হচ্ছে, এটা এক অর্থে মুক্তিযোদ্ধাদেরকে তারা অপমানিত করছে। কারণ একজন মুক্তিযোদ্ধা কিন্তু ভাতার জন্য, কোটার জন্য যুদ্ধ করেনি। আবার দেখুন 1971 সালে সেই সময় প্রত্যেকটা মানুষই মুক্তিযোদ্ধা, কিভাবে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা। আমার মা তখন ছোট ছিলেন, 7-8 বছর বয়সী, আমার বাবা তখন 12-13 বছর বয়সী মানুষ ছিলেন। তারা কিন্তু প্রত্যক্ষভাবে মাঠ পর্যায়ে কিন্তু অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেনি, কিন্তু ওই সময় যুদ্ধ চলাকালীন সময় কিন্তু তারা পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা ছিল। কারণ এমন ছিল না যে মুক্তিযোদ্ধারাই শুধু রাজপথে লড়াই করেছে আর বাকি সবাই শুয়ে বসে আরামে দিন কাটিয়েছিল, তা কিন্তু না। 1971 সালে প্রত্যেকটা মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল, জড়িত ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকটা মানুষের মুক্তিযুদ্ধ। তাহলে আপনি রাজাকার কাকে বলেন? আপনারা যে রাজাকার বলেন, এই রাজাকার কে? আমার বাবা রাজাকার, আমার মা রাজাকার, আমার নানা দাদা, আমার তারা রাজাকার, না আমি রাজাকার? কাকে রাজাকার বলেন? আপনাদের এই ধরনের বক্তব্যকে আমরা চরমভাবে আমরা এই ধরনের বক্তব্য মানি না। কেউ জন্য করছেন, আপনারা নিজেদের মান সম্মান করছেন, অতএব ক্ষমা চাইতে হবে এবং মিলে তাদের যে দাবি, সে যৌক্তিক দাবির সাথে আমরা তথ্য প্রস্তুত করে দেশের শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আসবে। কেননা এই কোটা আন্দোলন সম্পূর্ণভাবে যৌক্তিক এবং আমরাও চাইব শুধু চাকরির ক্ষেত্রে না, ভর্তি সংক্রান্ত প্রত্যেকটা জায়গায় কোটা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র প্রতিবন্ধী এবং আদিবাসী কোটাটা রেখে প্রত্যেকটা কোটা বিলুপ্ত ঘোষণা করেন অন্যতম দাবি। এবং আরো একটা দাবি আমরা করব, শুধু কোটা বাতিল করলেই হবে না। আমরা দেখেছি
দেখেছি যে আমাদের যে ড্রাইভারগুলো পর্যন্ত বিসিএস এর প্রশ্নপত্র পাস করেছেন এবং আবেদনীদেরকে ধরে ধরে এই সুদখোর লোকগুলোকে ঘুষখোর লোকগুলোকে ধরে ধরে চিহ্নিত করে এগুলো বার করতে হবে, কারণ চাকরিতে এই সুদখোর আবেদনীরা এই ঘুষখোর আবেদনীরা আরেকটু বেশি প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রত্যেকটি জায়গায় দুর্নীতি মুক্ত হবে এবং দেশ সুন্দরভাবে চলে করে এবং বাংলাদেশ প্রত্যাশা করে। এই মিডিয়ার কাছে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে। আবারও কৃতজ্ঞতা যারা কষ্ট করে মিডিয়া প্রেসের আজকের আয়োজনে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমি পরিশেষে যে কথাটি বলতে চাই, শান্তা ফারজানা এবং আমাদের সংগঠন সম্পাদক রানা সহ যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে সমন্বয় করে যে কথাটি বলতে চাই, যে কথা হচ্ছে যদি আপনি জাতির পিতা বলেন তাহলে পুরো জাতিকে একটি ছাতার তলে রাখতে হবে, আর যদি আওয়ামী পিতা বলেন তাহলে আপনি আমাদেরকে ভাগ করে দেন, আমরা তখন আপনাদের সাথে নাই। কিন্তু আপনি বলছেন জাতির পিতা, জাতির পিতা যখন তখন বিষয়টা একরকম। আর যদি বলেন না চেতনার পিতা, আওয়ামী পিতা, মুক্তিযোদ্ধাদের পিতা, স্বাধীনতার পিতা, তাহলে আপনি দুভাবে ভাগ করেন, আপনাদের যায় আসে। কিন্তু আপনি যখনই বলবেন জাতির পিতা তখন পুরো জাতির দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এবং পুরো জাতিকে স্বাধীনতার সপক্ষে রাখার জন্য নিবেদিত থাকতে হবে। আর সেই নিবেদিত রাখতে হলে ওটার কথা বাতিল করতে হবে। এটি হচ্ছে আমাদের নতুন প্রজন্মের নতুন ধারার প্রস্তাব, দাবি, আহ্বান। একই সাথে আমরা আরো একটি বিষয় বলতে চাই যে কথায় কথায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করছেন, আপনি হচ্ছে যে ইন্টারনেট বিচ্ছিন্ন করছেন, এখান থেকেও আপনাদেরকে সরে আসতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি ইন্টারনেট চালু না করেন, যদি অরাজক পরিস্থিতি শান্ত করার জন্য, সমাধান করার জন্য যদি পদক্ষেপ গ্রহণ না করেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা 10 জন, 20 জন, 200, 500, 100, 1000, 2000, 5000, 10000 যতটুকু সম্ভব আমরা রাস্তায় নামবো, আমরা আওয়াজ করব। আমরা বলতে চাই আমরা আপনাদের মতো করে ভাগ বাটোয়ারা দিয়ে নেতাকর্মী তৈরি করি না। আমরা আপনাদের মতো করে বিরিয়ানির প্যাকেট আর 500 টাকা দিয়ে নেতাকর্মী আনি না। আমরা আপনাদের মতো করে মানে আওয়ামী লীগ এবং বিএনপি সামনে যাওয়ার ইসলাম আপনাদের মতো করে রাজনীতি করি না। অতএব আপনাদের মতো যেহেতু রাজনীতি করি না, সেহেতু আমাদের যে হৃদয়ের সাহস, সেই হৃদয়ের সাহস স্বাধীনতার চেতনা উদ্ভাসিত, মানবিক মূল্যবোধের চেতনা উদ্ভাসিত। আর সেই চেতনার জায়গা থেকে, চিন্তার জায়গা থেকে, মানসিকতার জায়গা থেকে আমরা দেশকে ভালোবেসে আগামী দিনগুলোতে কাজ করে থাকবো। যদি আপনারা অনতিবিলম্বে ইন্টারনেটের এই বিচ্ছিন্নতা থেকে সরে না আসেন, শিক্ষার্থীদের হত্যার যে নীল নকশা আপনারা তৈরি করেছেন সেই নীল নকশা থেকে সরে না আসেন। প্রিয় বন্ধুরা আমার, যারা এখন আমাদেরকে সময় দিয়েছেন তাদের সবাইকে আবারও ভালোবাসা। আমরা আপনাদেরকে আজকে থেকে জানিয়ে দিলাম আগামী 24 ঘন্টার মধ্যে, যেমন আমাদের একটা আলটিমেটাম দেওয়া যাচ্ছে কিন্তু 28 তারিখ আমরা দিয়েছি, গত জুন মাসের 28 তারিখে, যে যদি দুর্নীতিবাজদের তালিকা 28 জুলাইয়ের মধ্যে আমাদেরকে দেয়া না হয়, সাধারণ মানুষের কাছে দেয়া না হয়, গণমাধ্যমে দেয়া না হয়, আমরা দুদক কার্যালয়ে ঘেরাও কর্মসূচি নেব। যদি সেটি যদি আপনারা না করেন, এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা কিন্তু প্রমাণ করে দেবো যে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে কতটা সোচ্চার, কতটা ঐকান্তিক। বন্ধুরা আমার, আপনাদের সবাইকে প্রিয় সংবাদদাতাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখেছেন। একই সাথে অনুরোধ জানাচ্ছি আজকের এই কথাগুলো পৌঁছে দেবেন আপনাদের যতদূর সম্ভব। জানি ইন্টারনেট বন্ধ, জানি ফেসবুক বন্ধ, জানি ইউটিউব বন্ধ, জানি ইনস্টাগ্রাম বন্ধ, জানি টিকটক বন্ধ, টিকটকের মতো একটা সাইটও এখন বন্ধ, যেটিকে বিনোদন মাধ্যম হিসেবে আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধিরা ব্যবহার করত। আজকে নতুন প্রজন্মের প্রতিনিধিদের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কোনোভাবে ইন্টারনেট বন্ধ করার এই ঘোষণা, এই অধ্যত্ত যদি আপনারা আরেকবার দেখান, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল রাজাকার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, ঠিক তেমনিভাবে আপনাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, কারণ আপনারা যুদ্ধাপরাধীদের চাইতেও বেশি অপরাধ করছেন। আপনারা বলছেন আপনারা সমস্যা সমাধানের চিন্তা থেকে এমন পদক্ষেপ নিয়েছেন, এমন পদক্ষেপ তো যুদ্ধাপরাধী রাজাকাররাও নেয়, স্বাধীনতা বিরোধীরাও নেয়, 25শে মার্চও নেয়। 25শে মার্চ 1971 তারা আমাদের বাঙালি জাতির উপরে, নিরস্ত জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তার চেয়েও আপনারা এখন ভয়ঙ্কর, সেটা তো জাতির উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আর আপনারা ঝাঁপিয়ে পড়ছেন শিক্ষার্থীদের উপরে, আপনারা ঝাঁপিয়ে পড়ছেন সাধারণ মানুষের, সেই সব মানুষের উপরে যারা খেটে খাওয়া দিনমজুর, তাদের উপরে। একজন ট্রাক চালক, একজন ট্রাকের হেল্পার, তাকেও আপনারা ছাড়ছেন না।
এমন নির্মমতার হাত থেকে বাঙালি জাতি নিষ্কৃতি চায়। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় সংবাদ যোদ্ধারা, সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আয়োজনের, এই মিড দ্য প্রেসের আয়োজনে সমাপ্তি টানছি। মনে রাখবেন, কথা হবে আন্দোলনে, সংগ্রামে, মানবিক মূল্যবোধের দাবিতে ঐক্যবদ্ধ হওয়া অবস্থায়, থাকা অবস্থায়, সেই আন্দোলনে, সেই দেখা হওয়ার, সেই কথা হওয়ার জায়গাটিতে আপনাদের সবাইকে আমরা চাই সাহসের সাথে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার। বিজয় বাংলাদেশ, বিজয় মুক্তধারা।